জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। ক্ষমতার অপব্যবহার করে নজিরবিহীন সম্পদের পাহাড় গড়ে তোলা সাবেক আইজিপি বেনজির আহমেদকে আটক করেছে দুবাইয়ের আইন শৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুলিশের জন্য এটা মাইল ফলক, দ্রুত ফিরিয়ে আনা হবে দেশে। কিন্তু প্রক্রিয়াটা কি এতই সহজ? এদিকে মাঠে কেন একের পর এক হামলার শিকার হচ্ছেন স্থানীয় রাজনৈতিক নেতারা? বেশিরভাগই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বর্তমান বা সাবেক নেতারাই কেন টার্গেট? এদিকে জামায়াত বলছে সরকারকে বেশি দিন সময় দেওয়া হবে না। আর বাজেট নিয়ে বিরোধীদের সমালোচনা, এটা কি জনগণের পক্ষে অবস্থান নাকি সরকার যেটা বলছে শুধুই বিভ্রান্তি তৈরির রাজনীতি? এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন হাসান জাফির তুহিন, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমাদের সঙ্গে আছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং বাংলা মোটর সেন্টার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। শুরুতেই চলে যেতে চাই হাসান জাফির তুহিনের কাছে। পুলিশের সাবেক আইজিপি বেনজির দুবাইয়ে আটক। এর আগে 2024 সালে যখন তার বিপুল অবৈধ সম্পত্তির তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়, সেই সময়, আমি এক্সাক্ট ডেটটা বলছি, 2 এপ্রিল 2024, তখন তিনি দেশে ছিলেন না এবং তিনি দেশের বাইরে যেয়ে তিনি একটি পোস্ট করেছিলেন, ফেসবুক পোস্ট, ব্যঙ্গ করে বলছিলেন, দু একজন অনেক ক্ষিপ্ত, খুবই উত্তেজিত হয়ে এক্ষুনি সম্পাদকীয় উপসম্পাদকীয় প্রবন্ধ লিখে ফেলছেন, দয়া করে সামান্য ধৈর্য ধরুন, ঘোষণা তো আছে, কুৎসা কিস্সা আভি ভি বাকি হায়। প্রশ্নটা হচ্ছে, তিনি কিস্সা এখনো বাকি আছে বলেছেন, এবার তাকে দেশে ফিরিয়ে এনে কি সেই কিস্সা প্রকাশ্যে আনা হবে? ধন্যবাদ আপনাকে। বেনজির আহমেদের আজকের যে গ্রেপ্তারের সংবাদ, এটি কিন্তু আজকে জনমনে একটা বিরাট প্রশান্তি সৃষ্টি করেছে। সারা দেশে আচ্ছা মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু এই বিষয়টি। অবশ্যই এই সরকার বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিষয়ে, তাদের গ্রেপ্তারের বিষয়ে, তাদের বিচারের বিষয়ে যে আপসহীন, তার একটি উদাহরণ। বিগত সরকারের সময় যে কয়জন ব্যক্তি শেখ হাসিনাকে টিকিয়ে রাখা এবং জনগণের বিরুদ্ধে অবস্থান, গুম খুনের নায়ক, তাদের মধ্যে অন্যতম আজকে বেনজির আহমেদ। আমরা মনে করি এই সরকার প্রাথমিকভাবে গ্রেপ্তারের মধ্য দিয়ে যে সফলতা দেখিয়েছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই, সবারই স্বাগত জানানো উচিত। আমরা মনে করি আরেকটি প্রক্রিয়া রয়েছে, যে ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ইন্টারপোলের মাধ্যমে আমরা প্রত্যাশা করি দ্রুত সময়ের মধ্যে তাকে দেশে ফিরিয়ে এনে তাদের বিচারের সম্মুখীন করা হোক। তা সেক্ষেত্রে আমার মনে করি এটি একটি মাইল ফলক। আর অতীতের যে তার কর্মকাণ্ড, সেগুলো ইতিহাসে নজিরবিহীন। উনি যেভাবে দম্ভ দেখিয়ে বিরোধী পথের মানুষদেরকে হয়রানি করেছেন, সেটা নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশের ইতিহাসে একজন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, যিনি জনগণের ট্যাক্সের টাকায় তার বেতন হয়, অন্য অন্য সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়, সেই সুযোগ সুবিধা নিয়ে উনি শুধু বিরোধী পথের উপরেই শুধু দমনপীড়ন চালায়নি, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বাংলাদেশকে অর্থনীতিকে দুর্বল করেছে। বাংলাদেশের যে বিশ্ব দরবারে যে আমাদের যে পুলিশ বাহিনীর যে মর্যাদা ছিল, সেটি বিঘ্নিত হয়েছে। এই পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে। পুলিশ বাহিনীকে তারা দলীয়ভাবে ব্যবহার করতে গিয়ে কম বেশি সব সরকারই কম বেশি কিছুটা পুলিশকে ব্যবহার করার চেষ্টা করেছে, কিন্তু তাকে শেখ হাসিনা যে ব্যবহার করেছেন, উনিও স্বইচ্ছা যে ব্যবহৃত হয়েছেন, তা সেটি বাংলাদেশ পুলিশের জন্য কলঙ্কজনক। আমার মনে হয় যে যদি দ্রুত সময়ের মধ্যে তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হয়, তাহলে আগামীতে বাংলাদেশ পুলিশের কেউই এই সাহস পাবে না। আমিও এই প্রোগ্রামের মাধ্যমে দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সবার সাথে, জনগণের সাথে তাল মিলিয়ে আমি। জি, হাসান জাফির তুহিন, আপনাকে ধন্যবাদ। আমি ফিরবো আবার আপনার কাছে। আমি একটু তাহসিন রিয়াজের কাছে যেতে চাই। যদি ওই কথাটাই বলি, কুৎসার কিস্সা আভি ভি বাকি হায়,
কথাটা বলেছিলেন কবে? 2024 সালের 2 এপ্রিল। সময়টা চিন্তা করবেন, তখন শেখ হাসিনা ক্ষমতায়, এবং তিনি এখানে একটা ক্লু দিয়েছেন যেখানে যে আসলে তো তিনি একলা এরকম হয়ে ওঠেন নাই। ডিএমপি কমিশনার ছিলেন, র্যাবের ডিজি ছিলেন, তারপর পুলিশ প্রধান হয়েছেন, এবং সরাসরি সে সময়কার প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে ব্যক্তিগত যে যোগাযোগ, সেই যোগাযোগে ভাটা পড়ে সেই সময়টাতে হঠাৎ করে তাকে আইনের আওতায় আনা, এবং ঠিক তখন যখন আবার তিনি নেই, এই যে বিষয়গুলো, তিনি নিশ্চয়ই কোনো নাম বলতে চাচ্ছেন, অথবা এমন কিছু আরও কিছু ক্যারেক্টার তিনি হয়তো বা সামনে আনতে চাইবেন। তো আপনার কি মনে হয় যে এই যে সরকার যেটা বলা হচ্ছে যে প্রাথমিক সফলতা, এরপরে সরকার সফলভাবে এই বিষয়গুলো, নামগুলো সামনে আনতে পারবে, বিচার করতে পারবে? আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। দেখেন, সরকারকে থ্যাঙ্কস দিতে পারছি না আনফর্চুনেটলি। বলতে পারেন সংকীর্ণতা, বা বলতে পারেন যে বড় করে ভাবছি না। কেন ভাবছি না? আপনি দেখেন, আমি এখন সার্চ করলে পাবেন 22 এপ্রিল 2025 ডেইলি স্টারের রিপোর্ট। 2025 যখন জাহাঙ্গীর সাহেব হচ্ছে হোম অ্যাডভাইজার, 25 সালের রিপোর্ট হচ্ছে ইন্টারপোল ইস্যুজ রেড নোটিস ফর এক্স আইজিপি বেনজির। এটা ইন্টারপোল ওই সময় রেড নোটিস জারি করেছিল, এবং সেটার সফলতাটা আমরা আজকে পাচ্ছি। কাজে দেখেন, কেউ গাছ লাগালো, আম ধরলো, সেই আম পাড়ার মাধ্যমে বা মধ্য দিয়ে কোনো সফলতা নাই। সেই সফলতা মানে সেই আম কত মিষ্টি, সেই আম কত মজা, সেই তৃপ্তিতে মানে খুব বেশি তৃপ্ত হওয়ার কোনো সুযোগ নাই। বিকজ আপনাকে মাইলস টু গো, আমরা বলি না, আপনাকে অনেক দূর যেতে হবে। কাজে দেখেন, এটা সরকারের মানে সফলতা না। এবং আপনি আজকে এক্সিস্টিং হোম মিনিস্টারের বক্তব্য শুনেন, তিনি সংসদেই কথা বলছেন যে এটা বেসিক্যালি ইন্টারিমের সময় এটাকে মানে এক্সটেন্ড করা হয়েছিল, তারা এটাকে তদারকি করেছেন। হ্যাঁ, তাদের তদারকির জন্য মানে উই ক্যান গিভ আ থ্যাঙ্কস, সেই জায়গাটাতে আমরা সংকীর্ণতা করতে চাই না। কিন্তু দেখেন, এই জায়গায় আসলে মানে আমার কাছে মনে হয় অন্যের গাছে ফল ধরেছে, সেই ফল আপনি এনজয় করছেন। থ্যাঙ্কস দিতে হয় সেই সুমিষ্ট হাসি দিয়ে যারা মানে এরকম ক্রিটিক্যাল মোমেন্টামকে চেস করেছেন। সেই 5 আগস্টের পর যখন যুদ্ধ অবস্থা পুরো বাংলাদেশে, সেই ক্রিটিক্যাল মোমেন্টামে যখন শত শত হামলা, শত শত অনিশ্চয়তা, শত শত আন্দোলনকে ট্যাকেল করে যারা এই ইন্টারপোলের রেড নোটিশও জারি করেছেন, সেই জাহাঙ্গীর আলমদেরকে। কাজে এটা এই মানে আমরা তো ইন্টারিমকে থ্যাঙ্কস দিতে চাই না। এবং দেখবেন যে স্পেশালি নির্বাচনের পর থেকে তো ইন্টারিম কত খারাপ ছিল, মানে কত খারাপ ছিল, এটা নিয়ে আমরা সর্বোচ্চ কচলিয়েছি। আমরা এটাকে নিয়ে কিন্তু কচলাই নাই যে নারায়ণগঞ্জে ধর্ষণের দায়ে 2 জন মানে এক্সিস্টিং পার্টির নেতা আটক হয়েছে। আমরা কিন্তু এটা নিয়ে কচলাই নাই যে আজকে আপনি সকল মিডিয়াতে খবর ছড়িয়েছে চট্টগ্রামে একজনকে একেবারে মানে দলীয় কন্দলে, সরকার দলের দলীয় কন্দলকে একজনকে মেরে ফেলা হয়েছে, এবং অসংখ্য খুন, ধর্ষণ, ছিনতাই, কোথায় কি নেই। কাজীপাড়ায় একজন মানুষ যাতায়াত করছিল, তাকে মেরে ফেলা হলো বাইক থেকে। থ্যাঙ্কস দিতে পারছি না আনফর্চুনেটলি। থ্যাঙ্কস আমরা দিতে পারছি না, কিন্তু দিতে চাই না তা না, সত্যিকার অর্থেই থ্যাঙ্কস দিতে চাই। কিন্তু এই যে অন্যের গাছের ফল খেয়ে তৃপ্ত হওয়ার যে প্রসঙ্গ, এই প্রসঙ্গে আসলে এগ্রি করতে পারছি না আনফর্চুনেটলি। তার মানে হচ্ছে অর্থাৎ আরো যে নামগুলো বেরিয়ে আসার কথা, এই নামগুলো আর বের হবে না বলছেন? এখন বের করতে হবে। আপনি কি বের করার জন্য আসলে সত্যিকার অর্থে মানে আগ্রহী? যদি আগ্রহী হতেন, তাহলে কেন এস আলমকে নিয়ে আপনি মানে সংসার করতে চান ফের? যখন আপনি এস আলমকে জায়গা করে দেন মানে ব্যাংক অর্ডিন্যান্স করার মাধ্যমে, কারেকশন করার মাধ্যমে, বা সেটাকে নতুন আইন সংশোধন করার মাধ্যমে, এস আলমের সাথে আপনি ভালো সম্পর্ক করবেন। আর বেনজির তো সেম কাজ করেছে। বেনজির আর এস আলম কি করেছে আমাকে বলেন, আমাকে একদম জাস্ট ওয়ান লাইনে বলেন। টাকা পাচার করেছে, দেশের টাকা বিদেশে নিয়েছে, এর বেশি তো আর কিছু করেনি। তাহলে সেম 2টা ক্যারেক্টারের মানুষকে আপনি একজনের ধরা পড়ার দায়ে আপনি এটাকে খুব, আমরাও এটাকে মানে চেয়ার করছি, আপনি খুব এনজয় করছেন, আর প্যারালালি আপনি এস আলমের সহযোগীদেরকে আপনি রাস্তা করে দিচ্ছেন। কাজেই দেখেন, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতে হয়। এখন এক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতে হবে। উদ্দেশ্যটাকে নিয়ে প্রশ্ন করছি এই জন্য, বিকজ আমি আপনার যখন অ্যাক্টিভিটি দেখছি, আপনার অ্যাক্টিভিটিতে আমি কনফিউজড হয়ে যাচ্ছি। আপনি দুজনই সমান দোষী, একজনের ব্যাপারে আপনি মানে উদাসীন, একজনকে আপনি চোখে দেখছেন না। চোখে দেখতে গেলে আপনার চোখে মানে কেমন যেন একটা ভিন্ন চশমা, রঙিন চশমা, যে চশমা দিয়ে তাদেরকে দেখা যায় না, দেখলেও তাদেরকে মানে সাদা মনে হয়। আবার ঠিক সেম লেন্সে আপনি যখন আরেকজনকে দেখছেন, সেটাতে সে অপরাধী, অনেক জটিল মানুষ, সে অনেক মানে ইয়েস, আই গট ইউর পয়েন্ট তাহসিন রিয়াজ। আমরা অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে আসতে চাই। আপনি সিভিল প্র্যাকটিস করেন নাকি ক্রিমিনাল প্র্যাকটিস করেন? এই জায়গাটা ভেরি কানেক্টেড। ওয়ে ফরওয়ার্ডটা এরপর কি হবে? এরপর কি হবে? সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন খুব দ্রুত দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করা হবে। এই দ্রুততাটা আসলে কতটা দ্রুত করা হয়, আগের কোনো নজির আছে কিনা সেটাও জানতে চাই। একই সঙ্গে আরেকটা জিনিস,
বেনজির একলা তৈরি হয়নি, তাকে যারা তৈরি করেছে এবং তিনি যেই মানুষজনের সম্পদ দখল করেছেন সেই সম্পদ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াটা কি হবে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল যারা শুনছেন সবাইকে আমরা শুভেচ্ছা সালাম জানাচ্ছি। দেখুন, বাংলাদেশে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী হতে যারা সহযোগিতা করেছেন অন্যতম বেনজির আহমেদ, এবং বাংলাদেশে যতটুকু রাজনৈতিক সংস্কৃতি আমাদের ছিল এর ইতিপূর্বে এটাকে ব্যানিশ করে দিয়ে শেখ হাসিনাকে রাজনৈতিক দলগুলোকে দমন নিপীড়নের যে ফর্মুলাটা, এটা মূলত বেনজির আহমেদ মাথা থেকে এসেছে। এবং আমরা তখন জানতাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন, অতিরিক্ত বল প্রয়োগ কথা বলেন, সবই কিন্তু, এবং শাপলা চত্বরে যে 13 মের ঘটনা আমরা বলি, 2013 সালে 5 মের ঘটনাটা বলি, সব নেপথ্যে কিন্তু নায়ক ছিলেন এই পুলিশের এই কর্মকর্তাটা। যেটি বলেছেন তাহসিন রিয়াজ ভাই যথার্থই বলেছেন, এই প্রক্রিয়া শুরু হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়, এখন তিনি গ্রেপ্তার হয়েছেন। কিন্তু আমরা দেখলাম এই মামলা যারা বাদী ছিলেন দুদকে, তাদের কিন্তু সরকার সরিয়ে দিয়েছে। এটা কিন্তু অভিযোগ আছে সরকারের বিরুদ্ধে। আমরা এখন পর্যন্ত সরকারের কথা আশ্বস্ত হতে পারছি না। এই জন্য আমরা যদি ট্রাইব্যুনালের দিকে তাকাই, আপনার 12ই ফেব্রুয়ারির পর থেকে বিচারের যে দিকটা গতি পেয়েছিল, গতি কিন্তু এখন ক্রাইমস ট্রাইব্যুনালের কথা বলছেন? হ্যাঁ, ক্রাইমস কথা বলছে সেখানে। এবং এখন পর্যন্ত প্রতিদিন কিন্তু আওয়ামী লীগের নেতারা, বড় বড় খুনের আসামি, তারা কিন্তু যেভাবে হোক তারা কিন্তু জামিনে বেরোয় আসছেন। এবং নানা জায়গায় আমরা দেখলাম যে আওয়ামী লীগকে স্পেস করে দেওয়ার একটা সরকারের সুযোগ দেখা যাচ্ছে। কিন্তু তার মানে যেখানে সরকারের কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে তারা কিছুটা নমনীয়তা মনোভাব দেখাচ্ছেন আওয়ামী লীগের ব্যাপারে, ফ্যাসিস্টদের ব্যাপারে, এখন সেই ফ্যাসিস্ট আমলের একটা বড় সিম্বল বেনজির আহমেদ, তাকে কতটুকু তারা দেশে নিয়ে আসবেন কিংবা আদৌ আইনি কোনো দোহাই দিয়ে তারা এটাকে সময়ক্ষেপণ করবেন কিনা, এটি আসলে এখনই আমরা আস্থা রাখতে পারছি না। আমরা আশা করব, যেহেতু দুবাইয়ে বাংলাদেশের একটা সংযোগ আমাদের আছে, বাংলাদেশের অনেক শ্রমিক দুবাইয়ে তারা কাজ করে থাকেন, একটা শ্রমবাজারও সেখানে দুবাই আমাদের আছে। যদি সরকার আন্তরিক হন, তাহলে তার বিরুদ্ধে অসংখ্য মামলা আছে, এবং এই বেনজিরদের নেপথ্যে কারা আছে আর কারা কারা ছিলেন, যদি তাদেরকে দ্রুত সময়ে দেশে আনা যায়, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ আমরা দেখতে চাই। কথার কথা না, কিন্তু আমরা ইদানিংকালে যেটা বলেছি, আমাদের কাছে মনে হচ্ছে, এবং আমরা ইলেকশনের আগেও বলেছিলাম যে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বর্তমান গভর্নমেন্টের কোনো মন্ত্রীও কিন্তু গোপনে আলাপ করেছেন তৎকালীন ফ্যাসিবাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। এবং যেটা আমরা খেয়াল করলাম, ইলেকশনের আগে 2-3 দিনের মধ্যেই মেরুকরণ পরিবর্তন হয়ে গেছে। তার মানে আওয়ামী লীগকে একটা স্পেস দেওয়া হবে, সেই সুবিধা ইলেকশন অলরেডি বিএনপি নিয়ে ফেলেছে। এবং তার ধারাবাহিকতা আমরা দেখলাম আসলে বিচার তো হচ্ছেই না, বরং এখন সারা দেশের আওয়ামী লীগের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস তৈরি হচ্ছে। তারা অনেকে সারেন্ডার করছেন, জামিন নিচ্ছেন, এবং এর প্রক্রিয়ার মধ্যে দিয়ে মূলত আওয়ামী লীগকে আবার একটা ধীরে ধীরে পৃষ্ঠপোষকতা দিয়ে স্থানীয় পর্যায়ে কোথাও সেন্ট্রালি আন্ডারগ্রাউন্ডে, তো যেখানে সরকারের মনোভাব দেখা যাচ্ছে, এবং নানা জায়গায় এখন বড় বড় মিছিল আমরা দেখতে পাচ্ছি। কীভাবে হচ্ছে সেটি, যদি সরকার কঠোর হতো, নিঃসন্দেহে, যেটা আমরা পারিনি বিগত আওয়ামী লীগের আমলে, আমরা মানে মূল সড়ক থেকে 2 কিলোমিটার ভিতরে মিছিল করতে গিয়ে আমরা অ্যারেস্ট হয়েছি। সেখানে মহাসড়কে আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ মিছিল করছে, আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেখছেন না, কিংবা পরে গিয়ে কিছুটা আইওয়াস অভিনয় করছেন। এর দ্বারা আমরা আসলে এটা আশ্বস্ত হতে পারছি না যে আদৌ বেনজির আহমেদকে দেশে আনার ব্যাপারে, কারণ তিনি অ্যারেস্ট হয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এই সরকারের নয়। এখন এই সরকার আদৌ তাকে দেশে এনে বিচারের মুখোমুখি করবেন কিনা, এটা সময় বলে দেবে। কিন্তু বর্তমান আপনাকে আমি একটা প্রশ্ন করি, স্বরাষ্ট্রমন্ত্রী এই খবরটা তিনি সংসদে 300 বিধিতে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, এবং এটার যে পরবর্তী প্রক্রিয়া হবে সেই প্রক্রিয়াটার সম্পর্কেও তিনি বলেছেন। এর উপরে কি কোনো আস্থা রাখতে পারছেন না? এটা সময় বলে দিই, এখনই আস্থা রাখা যাচ্ছে না। বাংলাদেশের বহু কিছু কমিটমেন্ট করেন, কিন্তু বর্তমান সরকারের যে ডিলিংস আওয়ামী লীগের সাথে আমরা খেয়াল করেছি ইলেকশনের আগ থেকে শুরু করে এখন পর্যন্ত, তাই এটি আমরা খুব দায়িত্ব নিয়ে বলতে পারছি না আসলে সরকার সেটা আন্তরিকভাবে করবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি আবুল হাসান রুবেলের কাছে আসতে চাই, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী, সরকার দলেরও যে জোট, অর্থাৎ সেই জোটেরই একজন। আপনার কাছে যেটি জানা সেটি হচ্ছে, আপনি নিজেও শুনছিলেন যে আলোচনাটা, সেটি হচ্ছে বিরোধী দলের যারা, বিরোধী জোটের যারা, তারা কেউই আস্থা রাখতে পারছেন না যে বেনজির আহমেদকে বিচারের মুখোমুখি করা যাবে। আরেকটা বিষয়, সেটি হচ্ছে এটি অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের একটি কনসিকুয়েন্সেস, সেটি বলছেন যে এটি বিএনপি সরকারের আসলে কোনো ক্রেডিট নাই, বিএনপি এই কাজটা করতে পারবে কিনা এই নিয়ে সন্দেহ পোষণ করেছেন। আপনারা কি বলবেন?
ধন্যবাদ আপনাদেরকে এবং এখানে যারা আলোচনা করছেন। প্রথমত মানে যেভাবে বলা হয়েছে সেটার সাথে আমি অনেকগুলো ভিন্ন মত আছে। তার ভেতরে প্রথমত রেড নোটিশ আসলে প্রথম কি সেটা বুঝতে হবে। ইন্টারপোলের রেড নোটিশ কোনো গ্রেফতারি পরোয়ানা না। ইন্টারপোলের রেড নোটিশ হচ্ছে আসলে একটা অন্য দেশকে অনুরোধ করা এই আসামিকে গ্রেফতারের ব্যাপারে সহায়তা করার জন্য অনুরোধ করা। ফলে এইটা ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে হয়ে গেছে এইটা মনে করার প্রথমত কারণ নাই। দ্বিতীয়ত হচ্ছে যে একটা গণ অভ্যুত্থানের পরে যে সরকার এসছে সেই সরকার কিছু পদক্ষেপ নিয়েছে, পরবর্তী সরকার সেটার অনেকগুলো ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করবে, এটি তো হওয়ার কথা। এখানে মানে আপনি বীজ পুঁতেছেন, তারপরে আরেকজন পানি দিয়েছে, তারপরে আস্তে আস্তে বড় হয়েছে, তারপরে ফল ধরবে। এখন বীজ পোঁতার সাথে সাথে যেমন ফল ধরে না, তেমন যে পানি দিয়েছে তার কোনো বা গাছকে বড় করে তুলেছে তার কোনো কৃতিত্ব নেই, শুধু বীজ পুঁতেছিল যে তারই কৃতিত্ব আছে। এইভাবে বলাটার ভেতরে আসলে একপেশে মনোভাবের এবং সংকীর্ণতার জায়গা আমি খুব স্পষ্টভাবে দেখছি। এবং এটা আসলে তাকে ফিরিয়ে নিয়ে আসা এবং ফিরিয়ে নিয়ে আসার জায়গায় কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তার নথিপত্র কতটা শক্ত আছে, সেই নথিপত্র শক্ত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি কি ধরনের অপরাধের সাথে যুক্ত হিসেবে তাকে দেখানো হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। বেনজির আহমেদের ক্ষেত্রে প্রধানত যে ধরনের অপরাধের সাথে তাকে যুক্ত হিসেবে দেখানো হয়েছে বা যে মামলাগুলো আছে তার বেশিরভাগই হচ্ছে দুর্নীতি সংক্রান্ত। এবং আটক হওয়া দেশ, যে দেশে আটক হয়েছেন উনি, সেই দেশের সদিচ্ছার উপরেও আসলে ব্যাপারটা নির্ভর করে, শুধু বাংলাদেশের সরকারের উপরে নির্ভর করে না। এখন বেনজির আহমেদকে শুধু টাকা পাচার ছাড়া আর কিছু করেনি এরকমভাবে বলাটা ক্ষেত্রেও আমি একটা সমস্যা দেখি। বেনজির আহমেদের যে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি, বেনজির আহমেদের যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পুরো পুলিশকে দলীয়করণ করা এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় যে নির্মম নৃশংস ভূমিকা, এগুলো বাদ দিয়ে শুধু তার অর্থ উপার্জনকে দেখলেই তো আসলে চলবে না। ফলে বেনজির আহমেদের এই বিচারিক প্রক্রিয়ার সাথে পরবর্তীতে নিশ্চয়ই এগুলোও যুক্ত হবে, এটা আমি মনে করি। এবং এই যে এটা একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা সরকার এগিয়ে নিয়ে যাবে বলে সরকার বলছে এবং আমি মনে করি যে এই প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যাওয়াটা বাংলাদেশের মানুষের যে ন্যায় বিচারের আকাঙ্ক্ষা, সেই ন্যায় বিচারের আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত। এবং এই ন্যায় বিচারের আকাঙ্ক্ষার জায়গা থেকে বাংলাদেশে মানুষ গণ অভ্যুত্থান করেছে এবং একটা ন্যায়ভিত্তিক যে ব্যবস্থা, সেই ন্যায়ভিত্তিক ব্যবস্থা কায়েম করার জন্য বাংলাদেশের সরকারের দিকে তাকিয়ে আছে। সরকার সেই অনুযায়ী পদক্ষেপ নেবে বলে আমি আশা করি। আচ্ছা, একটা বিষয় আমরা এরই মধ্যে কোশ্চেনে নিয়ে এসেছিলাম, আপনাকেও সেম কোশ্চেনটা করি। সেটি হচ্ছে আপনি এই বিষয়ে আশাবাদী যে সরকার তাকে বিচারের মুখোমুখি করতে পারবে। তো তিনি যে মানুষের সম্পদ দখল করেছিলেন, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশের সম্পদ তিনি দখল করেছিলেন, সেই সম্পদগুলোকে তারা ফিরে পাওয়ার প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কি হবে? কারণ বিচার তো একটু লম্বা হয়। আর এই যে অপরাধ, এখানে যেমন আপনি দেখছেন দুদকের মামলা, সো দুদকের মামলায় আপনার এইখানে তো এটা তো ফৌজদারি মামলা না, সিভিল কেস, রাইট? সো সেই জায়গা থেকে তো একটু সময় লাগতে পারে। এই মানুষগুলোর কি হবে? এটা একটা মানে দীর্ঘ প্রক্রিয়া আসলে। এই মানে বাংলাদেশে বিশেষত দেওয়ানি মামলা আসলে একটা দীর্ঘ প্রক্রিয়া। সেক্ষেত্রে সরকার যদি এক্ষেত্রে পদক্ষেপ নেয় যে এটাকে যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে, সেটা সরকারের পক্ষ থেকে বিশেষ কোনো আদালতে যদি এই মামলা তোলা হয় বা আর্থিক মানে যে সমস্ত জোচ্চুরি, তারপরে দখল, তারপরে এই পাচার, এগুলো বিষয়ে যদি বিশেষ মানে ব্যবস্থা নেওয়া হয়, ট্রাইব্যুনাল গঠন কিংবা অন্যান্য বিষয়ে, সেই ক্ষেত্রে এটা একটা ত্বরান্বিত হতে পারে। বলছেন এটাও আসলে সরকারের সদিচ্ছার উপরেই নির্ভর করছে। মানুষ, সেই ভুক্তভোগী মানুষগুলোকে সরকারের আসলে কিছু দায়িত্ব নেওয়া উচিত। এই ভুক্তভোগী মানুষগুলোকে যাতে আসলে তাদের দুর্ভোগটা, অলরেডি তারা অনেকভাবে ভুক্তভোগী হয়েছেন, ফলে তাদের দুর্ভোগটা কমাতে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবারও ফিরছি হাসান জাফির তুহিনের কাছে। সেটি হচ্ছে বেনজির আহমেদের এই অ্যারেস্টের ঘটনাকে পুলিশের ঐতিহাসিক সাফল্য বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব, পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। দ্য কোয়েশ্চেন ইজ,
খুলনার মসজিদে ঢুকে গুলি করে হত্যা, চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গ্যাং স্টাইলে যুবদল নেতাকে গুলি করে হত্যা, চট্টগ্রামের ঘরে ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যা, নোয়াখালীর সুবর্ণচরে স্থানীয় যুবদল নেতা কর্তৃক প্রকাশ্যে এক নারীকে পিটানোর ঘটনা। ছিনতাইকারীদের হাতে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছেই। পুলিশের ঐতিহাসিক সাফল্যের বিপরীতে এসব ব্যর্থতা নিয়ে কি বলবেন? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে সরকার বা দল হিসেবে বিএনপির অ্যাসেসমেন্ট? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার দুই পাশে আমাদের জামাতের প্রতিনিধি, এনসি প্রতিনিধি, তাদের আমার বক্তব্যের পরে শুরুতে আমি বলেছি আজকের এই ঘটনার মধ্য দিয়ে, আজকের এই সংবাদের মধ্য দিয়ে জনমনের একটি স্বস্তির জায়গা সৃষ্টি হয়েছে। কিন্তু তাদের দুজনের বক্তব্যে মনে হচ্ছে না তারা খুশি হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে যে সরকারের কোনো সফলতাতেই খুশি হতে পারে না। দেখলাম দুটো। আজকে তো আমাদের উচ্ছ্বাস প্রকাশ করা দরকার। আমাদের এনসিপি তো বেশি তারা ওই বেনজির আহমেদের রোশানলে পড়েনি, সেই সময় তাদের দল ছিল না, এটা দোষের কিছু নয়। কিন্তু জামাতের ভাইরাও তো তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বলছি আমি না 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 আপনি যে কোনো সফলতার সময়ই ওই তুলবেন যে আর কি হলো, এই এনসিপি ভাই তো বলে ফেললেন চলে গেলেন ইসে থেকে, বেনজির আহমদ থেকে এস আলমে চলে গেলাম। আজকে এস আলমের প্রসঙ্গ কোত্থেকে আসলো বুঝলাম না। যে কোনো সফলতাকে যদি ওরা একটা ব্যর্থতাকে ঢাকতে চান, তাহলে এটা পজিটিভ পলিটিক্স না। আমরা ওদের কাছে, ওদের জন্ম বয়সে অনেক কম হবে, এদের রাজনীতির জন্ম থেকে কোনো পজিটিভ পলিটিক্স দেখিনি, দেখবো কিনা আমরা প্রত্যাশা করি। দেখো এই লাইনটা বাদ দিয়ে কি আপনারা আসলে চিন্তা করতে পারেন না? কি চিন্তা জুনিয়রদের বেলায় এই লাইনটা বাদ দিয়ে, আমি জামাত ইসলামের কথাও বলছি, জুনিয়র বয়সের জন্য কথা বলছি না। আমি বলছি যে তাদের রাজনৈতিক ইতিহাস, তারা আমাদের চেয়ে অনেক পুরনো সংগঠন, আমাদের চেয়ে পুরনো সংগঠন, এটা স্বীকার করি। আমাদের অভিজ্ঞতা বেশি, আমাদের চেয়ে রাজনৈতিক বেশি, এদের আমাদের স্বীকার করতে কোনো ইয়ে নাই। কিন্তু এনসিপি ভাইদের আমরা মানে কেবল রাজনীতি শুরু করেছে, তারা নতুন প্রজন্মের প্রতিনিধি সবাই আছে, তাদের দলে অনেক সমর্থক হয়তো সিনিয়র রয়েছে, কিন্তু বিশেষ করে তাদের প্রধান নেতা নাহিদ ইসলাম থেকে শুরু করে সবার বয়স 30-র নিচে। তো সেখানে আমরা একটা পজিটিভ পলিটিক্স প্রত্যাশা করি তার কাছে, যে আমরা যেগুলো অতীতে গত 54 বছর ভুল করেছি সেই ভুলগুলো তারা করবেন না। কিন্তু তাদের জন্মের পরের থেকে, জন্মের কিছু আগের থেকে তাদের আচার আচরণের মধ্য দিয়ে বারবার মনে করে দেয় যে 71-এর পরে যে গোষ্ঠী ক্ষমতায় ছিল তাদের থেকে ভিন্ন কিছু নয়। তাদের প্রত্যেকটি বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে একই আচার আচরণ। 71-এর পরে যখন শেখ মুজিব এবং আওয়ামী লীগ দাবি করেছিল এই সমস্ত কৃতিত্ব, স্বাধীনতা যুদ্ধের কৃতিত্ব, এইগুলো সবগুলো তাদের এই 24-এর পরে তারা সেবা দাবি করছে। এখনও তাদের সেই মানে তাদের মধ্যে একটা আদর্শগত আওয়ামী লীগের সাথে তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কথাবার্তার মধ্যে মিল রয়েছে। কথা একটি বলা হলো, সে ধন্যবাদ দেবে, চলে গেল। হ্যাঁ, আমরা তো আজকে সংসদে তো আমি বক্তব্যটি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু বলেছে যে ইন্টারিমের সময় তাকে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, তা অস্বীকার করেনি। তো যে অস্বীকার করতে তাহলে তারা ক্ষোভ প্রকাশ করতে পারলো। সেই সময় রেড অ্যালার্ট দিয়েছে, আমরা এটাকে ফলো আপ দিয়েছি। তারপরে বহু রেড অ্যালার্ট সারা বিশ্বে দেওয়া হয় অনেক ক্রিমিনালের বিরুদ্ধে, অধিকাংশই অ্যারেস্ট হয় না। রেড অ্যালার্টের যে সফলতা আপনি দেখেন অনেক কম। তা সেখানে এটুকু বলবে, আমরা তো অস্বীকার করি, আমাদের সরাসরি অস্বীকার করে। সেখানে তারা বললেন। আর এই যে কথাগুলো এসেছে, আমার জামাতা ভাইয়া বললো যে আমরা নাকি নির্বাচনের আগে পরে আওয়ামী লীগের সাথে আমরা নাকি আঘাত করেছি। আমাদের জন্মের পর থেকে, আমাদের দলের জন্মের পর থেকে কোনো সময় একটা দিনের জন্য নয়, একটা ঘন্টার জন্য না, একটা মিনিটের জন্য না, একটা সেকেন্ডেও আওয়ামী লীগের সাথে বিএনপি কোনো সময় সমঝোতা করেনি। কিন্তু তাদের কিন্তু রেকর্ড রয়েছে, 1986 সালে রয়েছে, 96 সালে রয়েছে, এবার নির্বাচন শুধু তারা ছিল। আওয়ামী লীগ, শেখ হাসিনা ওখান থেকে তাদেরকে আশ্বস্ত করেছিল বলেই তারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখেছিল। তাদের যে ভোট ব্যাংক, এটা তারা আওয়ামী লীগ উপর ডিপেন্ড করছে, সেটা প্রমাণিত সত্য নয়, এটা নিয়ে কথা বলতে চাই না। কিন্তু দয়া করে বলতে চাই, আপনারা এই নেগেটিভ পরিস্থিতি বের হয়ে এসে এনসি ভাইদেরকে বলবো, তারা তো তাদের যে সাংগঠনিক শক্তি, এটা আওয়ামী লীগের মতো হতো, তাহলে ওরা আওয়ামী লীগের চেয়ে 100 গুণ সরাসরি হতো, 100 গুণ। আমি কনফার্ম, তাদের যে সাংগঠনিক শক্তি আওয়ামী লীগের মতো হলে আমরা দেশেই থাকতে পারতাম না, বাংলাদেশের কোনো মানুষ দেশেই থাকতে পারতো না, খাটতো না। আওয়ামী লীগের 100 ভাগের 1 ভাগ সাংগঠনিক শক্তি নেই, তাদের যে লম্পঝম্প। তারপরে আমাদের দল ক্ষমতা, আমাদের দলের বিরুদ্ধে যে কথাগুলো বলে, ওরা ক্ষমতা থাকলে তো আমরা এসব কথাবার্তা করার সুযোগই পেতাম না। সংসদের ভিতরে, সংসদের বাইরে যে কথাগুলো বলে, আমরা ধৈর্য ধরে শোক শুনি এবং এটা ধারণ করি যে আমরা এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছি। কারণ এখন আইন করে তো আমরা এই কথাগুলো বন্ধ করে দিতে পারি, তা তো করি না। বিএনপি কোনোদিনও করেনি। বিএনপি সবসময় 75-এ ক্ষমতা পরিবর্তনের পরে বাংলাদেশে এক দল থেকে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিল, 4টে সংবাদপত্র থেকে শত শত সংবাদপত্র ওপেন করে দিয়েছিল। বিএনপি রাজনীতি দেখবেন সবসময়
এই গণতান্ত্রিক রাজনীতি মানে এই বাংলাদেশে জন্যই কি হতে পারে। কার্যক্রম নিষিদ্ধ দলের লোকজন মিছিল করতে পারছে? সেটা এত বড় একটি দল, তাদের কর্মী সমর্থন কোথাও বিচ্ছিন্ন হয়ে করছে, তা তো ডিক্লেয়ার দিয়ে সরকার অনুমোদনও করছে না, কোথাও বুঝছে আগে এটা তো ধরেন আমরাও যখন শেখ হাসিনা এত ছিল, এত বেশি টাইট ছিল, ঢাকা শহরের আমি মিছিল মিটিং করেছি 100 গজ পর পুলিশ চেক করছে, তার মধ্যে আমরা করিনি, তারাও চেষ্টা করেছে, আমরা করেছি তো। সুতরাং আমাদের তো সারা দেশে এখন রেড অ্যালার্ট জারি নাই, আমাদের তো আওয়ামী লীগের সময়ের মতো 100 গজ পর পুলিশের প্রোটেকশন নাই, তারা হঠাৎ করে এসে একটা মিছিলগুলো চলে দেয়, এটা কে দায়িত্ব নেবে? এটা দিয়ে তো তার ক্ষমতা আসতে পারবে না। যে আপনার উত্তরটা পেয়েছি, দোহাই দিয়ে এই কথাগুলো কিছুদিন আগে একটু শেষ করে দিচ্ছি আমি। জি। নাহিদ ইসলামী কিন্তু বললো যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আমাদের দলে যোগদান করতে পারবে, তাদের দলের প্রধান, আমাদের দলের প্রধানের কথা বলে নাই, অসংখ্য জায়গায় বলছে। হ্যাঁ বলেছে, দলের প্রধান বলে নাই, বাট আপনাদের জায়গা আমাদের থেকে নিচের দিকে বলা দায়িত্ব আর এক নম্বর ব্যক্তি দায়িত্ব এক না, বলেন আমাদের প্রধানমন্ত্রী আমি উত্তর দিব, চেয়ারম্যান বলেছে, সমস্যা বলে নেই, কিন্তু আপনাদের এক নম্বর ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বলেছে। সুতরাং এগুলো ঠিক আছে, আপনারা নিতে চাইলে জনগণ বিচার করবে, এটা নিয়ে আমার কোনো বেশি কিছু বলার নাই। কিন্তু আমরা যেটাই করবো বিরোধিতা করতে হবে, এই পরিবেশটা তো আমরা করে দিয়েছি। এই যে আপনি যা খুশি বলতে পারছেন, এটা তো আমাদের ক্যারিড, আমরা ক্যারিড, তো সুতরাং এটাকে ওয়েলকাম করতে হবে, পজিটিভ প্রসেস করতে হবে। 54 বছরে আমাদেরও ব্যর্থতা আছে, সব কিছু আছে, আমাদের তো আছে, ওনাদের সব আছে, সেখান থেকে বেশ একটা নতুন রাজনীতি আপনারা উপহার দেবেন বলে আপনারা নতুন দল গঠন করছেন, নতুন রাজনীতি দিচ্ছেন নাই, বরং বাংলাদেশের পরিবেশ যতটুকু শক্তি সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে মৌখিকভাবে, রাজনৈতিকভাবে, বিভিন্নভাবে বাংলাদেশের রাজনীতি কুলুষিত করার চেষ্টা করতেন। প্লিজ চেষ্টা করবো আপনার মাধ্যমে, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনার এই পথে ফিরে আসতে হবে। আমাদের ভাই থেকে বলবো যে আমরা আসুন। তুহিন ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাকে আমি যে প্রশ্নটা করেছিলাম, আপনি অলরেডি অন্যভাবে এটার উত্তর দিয়েছেন। আমি আবারও একটু আবুল হাসান রুবেল ভাইয়ের কাছে যেতে চাই, সরকার দলীয় জোটের গণসংহতি আন্দোলন, যে প্রশ্নটা আমি আবু জাফর তুহিনকে করেছিলাম, আমি যদি আবারও আপনাকেই সেই প্রশ্নটাতে নিয়ে আসি, সেটা হচ্ছে হ্যাঁ, এটা একটা মাইল ফলক বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আবার একই সঙ্গে অনেকগুলো ঘটনা আছে, লাস্ট 24 আওয়ার্সে অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে। এই যে বৈপরীত্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদের বিশ্লেষণ কি, অথবা আপনারা অ্যাসেসমেন্টটা কি করছেন? আমি আবার আসবো আপনার কাছে এটা নিয়ে। হ্যাঁ, ধন্যবাদ। প্রথমত বলি যে মানে একটু আগের আলোচনার সাথে একটু যুক্ত করা দরকার বোধহয়, যে আপনি আওয়ামী লীগকে মোকাবেলা করতে চান। এখন আওয়ামী লীগ একদিক থেকে হচ্ছে তার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, ফলে সে রাজনৈতিক কর্মকাণ্ড করতে যে আইন শৃঙ্খলা বাহিনী তার থেকে নিবৃত্ত করছে। আবার আওয়ামী লীগ যারা আসলে বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল, তাদের অপরাধের একটা বিচারের প্রক্রিয়া আসলে একই সঙ্গে চালু করাটা, এটা হচ্ছে জরুরি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে জনগণকে একটা নতুন ধরনের রাজনীতি, নতুন জায়গায় নিয়ে আসার রাজনৈতিকভাবে নতুন আশাবাদের সূচনা করা, এইটা না করে যদি শুধুমাত্র আপনি পুলিশ দিয়েই এই রাজনীতি মোকাবেলা করতে যান, তাহলে কিন্তু আসলে আওয়ামী লীগ যে ধরনের ট্র্যাপ সৃষ্টি করেছিল, সেই ধরনের ট্র্যাপে পড়ে যাওয়ারই আসলে সম্ভাবনা তৈরি হয়। এবং বিএনপির অন্তর্কন্দল বলেন, বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের বিভিন্ন ধরনের বাড়বাড়ন্ত বলেন, বিভিন্ন জায়গায় এই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিভিন্ন অবনতির ঘটনা ঘটছে, এটা খুবই উদ্বেগজনক। এই উদ্বেগের জায়গাটাকে অবশ্যই প্রশমিত করতে হবে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং এইখানকার সরকারকে আসলে যথাযথ পদক্ষেপ নিতে হবে। এটা অতীতে যেভাবে সমাধান করার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে নানানভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা অন্যান্য মাধ্যমে যেভাবে মানে এগুলোকে মোকাবেলা করার চেষ্টা হয়েছে, সেইগুলো আসলে পথ নয়, বরং এগুলো এই সমস্ত এদেরকে ধরা, এদেরকে আইনের মুখোমুখি করা এবং আইনগতভাবে এদেরকে মোকাবেলা করা, সেটি হচ্ছে পথ। সেই পথেই যেতে হবে। এবং পুলিশকে পরিপূর্ণভাবে কার্যকর এখনও করা সম্ভব হয়নি বলে আমি মনে করি। পুলিশকে আরও মানে অ্যাক্টিভলি আসলে এই সমস্ত জায়গায় ডিপ্লয় করা এবং পুলিশের ভেতরে নতুন রিক্রুটমেন্ট এবং অন্যান্য প্রক্রিয়ার ভেতর দিয়ে পুলিশের শক্তিকে বাড়ানো, কারণ অনেকজন আছেন যারা আসলে পুলিশ সদস্য হিসেবে আসলে ফাংশনিং না। ফলে এই সমস্ত জায়গা থেকে পুলিশকে পুনর্গঠন করা এবং পুলিশের সংস্কারের যে দাবি উঠেছিল, সেই সংস্কারের দাবিটাও পূরণ করা, এগুলো আসলে একটা জায়গায় আসলে আমাদেরকে নিয়ে যেতে হবে। ফলে এই পুরো প্রক্রিয়াটা শেষ হওয়ার পরে এবং আইনগতভাবে এই সমস্ত জায়গায় ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আসলে এই সংকটকে মোকাবেলা করতে হবে।
এবং জি। এটা একটা সংকট, যেই সংকট সরকারের সামনে আছে, এবং সরকারের দিক থেকে এইটার প্রথমত এন্ডোর্সমেন্ট দরকার যে আচ্ছা এই সংকটটা আছে এবং এই সংকটটা আমাদের মোকাবেলা করতে হবে, এবং এখানে দায় চাপিয়ে দেওয়া বা অন্য জায়গায় ডাইভার্ট করার কিছু নাই। এটা আমরা অতীতে দেখেছি যে এই সমস্ত দায় চাপিয়ে দেওয়া, ডাইভার্ট করা, এগুলো সাময়িক ছদ্ম স্বস্তি দিতে পারে, কিন্তু আসলে সমস্যার গভীরে গিয়ে তাকে মোকাবেলা করাটাই হচ্ছে আসলে পথ। আচ্ছা, আপনি হানাতে যদি বলেন, আপনি একটু আগে একটা কথা বললেন এন্ডোর্স করা সরকারকে, সরকারের কি এই এন্ডোর্সমেন্টটা হচ্ছে না? এটা কি আপনি হ্যাঁ অথবা নাতে বলবেন? আপনি কি দেখছেন কোনো এন্ডোর্সমেন্ট? আমি দেখছি যে এখানে কিছু শৈথিল্য আছে আর কি। সরকার কোনো কোনো জায়গায় এন্ডোর্স করছে, কোনো কোনো জায়গায় এন্ডোর্স করছে না, দুইয়ের ভেতরে একটা মাঝামাঝি জায়গায় আছে। মাঝামাঝি একটা জায়গায় আছে। আমি এবার ফিরতে চাই অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে। অনেকগুলো ঘটনার কথা আমরা বলছিলাম, এর সঙ্গে আরও কয়েকটা যোগ করি। নোয়াখালীর হাতিয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে এসে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। চট্টগ্রামে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাইম হাসানকে বিনা অপরাধে আটক ও মারধরের ঘটনা, 2 পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাগুলো কি হয়েছিল এগুলো সব আপনারা এরই মধ্যে জানেন। এবং আমাদের রুবেল ভাইও যেটি বলছিলেন যে সরকার এটা আসলে কতটা রিকগনাইজ করছে, কতটা এন্ডোর্স করছে সেই জায়গাটা। এইসব ঘটনায় পুলিশের সংস্কার ইস্যু এবং এই পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের আশা কতটুকু করা যায়? দেখুন, তার আগে একটু আমি সংশোধনী দিই। আমাদের দুদকের মামলা কিন্তু ক্রিমিনাল মামলা, এটা সিভিল নেচারের মামলা নয়। ক্রিমিনাল মামলা, হ্যাঁ, ওকে। ক্রিমিনাল মামলা, এটা রাষ্ট্রবাদী হয়ে থাকেন। এখন রাষ্ট্র যদি তড়িৎ গতি যায় তো সম্ভব। এখন যেহেতু মামলা হয়ে গেছে, এখন এটাকে আপনার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে, চার্জ গঠন করা হবে, সাক্ষ্য এবং রায়। যে সরকার সদিচ্ছা গ্রহণ করেন খুব তাড়াতাড়ি রায় দেওয়া সম্ভব। সরকার না চাইলে যে বিচার ইফুক যাতে 10 বছর লাগতে পারে সময়। এটা সিভিল, এটা হলো ক্রিমিনাল নেচারের মামলা, এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে কী করা, তাকে অপরাধী সেখানে প্রমাণ করা। সুতরাং এটা সিভিল নয় যে খুব দ্রুত ডিলে হয়ে যাবে। সরকার চাইলে দ্রুত সময়ে সাক্ষী, যেভাবে রামেশ হত্যা মামলা হয়েছে না, এবং দ্রুত সময়ের ভিতরে সাক্ষী প্রমাণ রায় দিয়ে এটাকে একটা অবস্থানে নিয়ে আসতে পারে। এবং যেটা আপনি বলেছেন, সারা দেশে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা আমাদের হলো ভয়াবহ অবস্থা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো ওনার যে দায়িত্ব জনগণকে স্বস্তি দেওয়া, নিরাপত্তা দেওয়া, মনে হচ্ছে উনি ওনার জায়গা থেকে কিছুটা কম গুরুত্ব দিয়ে অন্য জায়গায় উনি ভূমিকা পালন করছেন। আমরা পার্লামেন্টেও খেয়াল করলাম, আসলে উনি তো এখন অনেকটা সর্বমন্ত্রী হয়ে গেছেন। যেখানে কোনো মিনিস্টার নাই সেখানে সালাউদ্দিন সাহেব আছে, ধর্মমন্ত্রী হোক আর যেই মন্ত্রী হোক, উনি সব জায়গায়। কিন্তু ওনার যে একটা মূল দায়িত্ব দেশের 20 কোটি মানুষকে নিরাপত্তা দেওয়া, সেটা উনি এখন পর্যন্ত কিন্তু ব্যর্থ হয়েছেন। এখন আপনি কীভাবে সরকার সফল বলবেন? মানুষ যদি যদি তার নিরাপত্তা না পায়, মানুষ যদি তার স্বাভাবিকভাবে তার সিকিউরিটি নিশ্চিত করতে না পারে, আপনি রাষ্ট্রের সুশাসন কীভাবে দেবেন? তা আমরা এখন পর্যন্ত সরকার যাই বলুক, যদিও তারা বলে যে আমরা অনেক সফল, তারা মিডিয়ার স্কলিংয়ে বলতে বাধ্য করে যে জনগণের আস্থার সঙ্গে সরকার ফিরে এসেছে। আমরা আইনশৃঙ্খলা বা পরিস্থিতি যা ভয়াবহ অবস্থা দেখতেছি, এটি প্রতিদিনই তো অবস্থা কিন্তু সেখানে খারাপ দিকে যাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত জনগণকে আশ্বস্ত করার মতো, জনগণকে যে আমরা নিরাপত্তা দেব, রাষ্ট্র যে একটা কাঠামো আছে, মানুষ যে তার থেকে একটা নিরাপত্তা আশা করতে পারে, এখনও পর্যন্ত কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে অবস্থান তৈরি করতে পারেনি। দেখুন, যেটা আমরা দেখলাম, এই যে আমাদের গত 365 দিন যেটা আমরা বলি ইন্টারিম গভর্নমেন্টের থেকে শুরু হওয়ার পর থেকে 152টি খুন কিন্তু হয়েছে, এবং এর মধ্যে দেখলাম যে অধিকাংশ খুন কিন্তু হলো বিএনপি এবং অঙ্গ সংগঠনের দ্বারা হয়েছে। এই যে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, এর পিছনে কিন্তু হচ্ছে তাদের দলীয় কর্মীদেরকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। দেখুন, আমরা দেখলাম জুলাই বিপ্লব পরবর্তী সময় 18 মাসে ধর্ষণের শিকার হয়েছে প্রায় 37 জন। এর বড় অংশই কিন্তু বিএনপি যুব ছাত্রদল সেখানে হয়েছে। তার মানে হচ্ছে আপনি খুন বলেন, রাহাজানি বলেন, রেপ কেস বলেন, সব জায়গাতে সরকার অব্যবস্থাপনা সেখানে চলছে। আর সরকার কি করছে এখানে? ওনারা দেশের অর্থনৈতিক যে মূল জায়গাটা, ব্যাংকিং সিস্টেমটা, সেই জায়গায় ওনারা হাত দিয়েছেন। মানে যেই জায়গাতে দরকার ছিল সরকারকে সহযোগিতা করা, সেখানে সরকার জনগণকে আস্থাহীনতা করা পদক্ষেপ গ্রহণ করেছেন। যতই সরকার মুখে বলুক, যেদিন পার্লামেন্টে বলেছেন অর্থমন্ত্রী যে বিএনপির কাছে ব্যাংক নিরাপদ, সেদিনের পর থেকে ব্যাংকে টাকা তোলা শুরু হয়ে গেছে। তার মানে সরকার বলে জনগণ নিরাপদ হবে না। তো যেই দেশের সরকারের একটা 3 মাসের সরকারের কথা অর্থমন্ত্রী বলেন আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষ যেখানে আস্থা খুঁজে পাচ্ছে না, মানে উল্টো দিকে হাঁটা শুরু করেছে, সেখানে সরকারকে ভাবতে হবে যে আসলে তাদের কার্যক্রমটা জনবান্ধব কিনা। আমাদের কাছে মনে হচ্ছে বাংলাদেশ তো বটেই, পৃথিবীর কোথাও এত কম মাসে 50% মানুষের ম্যান্ডেট পেয়ে ক্ষমতা আসার পরে এত তাড়াতাড়ি জনবিচ্ছিন্ন হওয়ার রেকর্ড কিন্তু কোথাও নাই।
ধরুন সরকারকে তার জায়গা থেকে বিরোধী দলকে আপনি এখানে দোষারোপ করবেন। আমরা খুব অবাক হয়ে গেলাম, গতকালকে কক্সবাজারে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এটি বুঝাতে খুব পারেন না যে কোনটা এআই আর কোনটা হলো রিয়েল। একটা জামাতের মিছিল যেখানে এআই দিয়ে ব্যানারের শিরোনামটা পরিবর্তন করা হয়েছে, আর যখন আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার যখন ওটা দিয়ে বলেন যে বিরোধী দল মদের দাম বাড়ানোর কারণে নাখোশ হয়েছেন, তো সেই দেশের রাষ্ট্র ব্যবস্থা নিরাপত্তা কোথায় যাবে? কারণ আমাদের প্রাইম মিনিস্টার যারা আশেপাশে আছেন, যে তারা এগুলোকে ওনাকে না বুঝান কিংবা তাকে তারা একটু ভুল ইনফরমেশন দেন, আলটিমেটলি আমরা যাই আশা করি তা কখনো সফল হবে না। এটি চলছে বারবারই, দোষারোপের রাজনীতি চলছে। আজকে আবার দেখলাম আমি কথা প্রসঙ্গে বলতে হয়, আমাদের কুমিল্লা 6 আসনের এমপি মনিরুল ইসলাম চৌধুরী সাহেব উনি কি বলেছেন, যে নারী অধিকার নিয়ে এত কথা ওনারা বলেন না, আচ্ছা পার্লামেন্টে বলছেন কারা পার্লামেন্টের কথা তাদেরকে আমরা চিনি না। তার মানে ওনারা একদিকে মদিনার ইসলামের কথা বলেন, নারীদের পোশাকের স্বাধীনতার কথা ওনারা বলেন, আবার ওনারা কি করেন, নারী কোন ড্রেসে পার্লামেন্টে আসবে এটা নিয়ে আমরা অবাক হয়ে দেখলাম বিএনপি যারা সংরক্ষিত নারী আসনের এমপি তারাও টেবিল থাপড়াচ্ছেন। মানে মুখে বলেন নারী অধিকারের কথা, মুখে বলে মদিনার ইসলামের কথা, আর একজন নারী তার নিজস্ব স্বকীয়তা নিয়ে যাবেন, তার রাইট আছে, সেখানে তাকে আপনি পার্লামেন্টের জায়গায় বসে আপনি তাকে সেখানে হ্যারাসমেন্ট করবেন, তাকে এমন কথা বলবেন, এটা এক ধরনের কিন্তু বাংলাদেশের আমরা মনে করি এটা ইসলাম ফোবিয়া। গোটা বিএনপি এখন ইলেকশনের আগে মদিনার ইসলাম, এখন গোটা পার্লামেন্ট আছে তারা ইসলাম ফোবিয়া ভুগছেন। সেখানে ধরেন আপনি পরীক্ষা দেন, পরীক্ষায় কোনো প্রশ্নের উত্তর দেন না, কিন্তু মার্কস প্রত্যাশা করেন 100, আবার 100 মার্কস না পাইলে স্যারকে গালমন্দ করেন। তো দেখেন এটার তো কোনো রেলেভেন্সি নাই। আপনি পরীক্ষা দিবেন, উত্তর দিবেন, উত্তরের বিপরীতে মার্ক প্রত্যাশা করবেন। দেখেন আপনি কোথায় মার্কস প্রত্যাশা করতেছেন, মার্কস প্রত্যাশা করতেছেন বেনজির আহমেদের ইস্যুতে। আমি তো তদারকির বিষয়ে কিন্তু ধন্যবাদ দিছি, ধন্যবাদ না শোনাটাও কিন্তু এক প্রকারের সংকীর্ণতা। এই যে না শোনাটা, এটাই হচ্ছে নতুন পলিটিক্স না করাটা। ধন্যবাদ শুনতেও হবে প্যারালালি। আপনি আমার স্পিচটা শুনবেন, সেখানে ধন্যবাদ আছে, কিন্তু দেখেন উনি পুরো বক্তব্যে কোথাও ধন্যবাদ শব্দটা শুনেন নাই। কেন শুনেন নাই? কারণ ধন্যবাদ শব্দটার সাথে তাদের পরিচয় নেই, আনফর্চুনেটলি, অর শুনতে চান না, এই উদারতাটা তাদের তৈরি হয়নি। এবার দেখেন, এই যে আপনি দেখেন, আপনি ঘটনা ধরে ধরে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ, কোথায় রক্ত নাই আমাকে বলেন? বাংলাদেশের 64 জেলার কোথায় রক্ত নাই? 3 মাসে, মাত্র 3 মাসে মানে অর্ধশতাধিক খুন। আপনি ক্যান ইউ ইমাজিন দ্যাট? আর আপনি প্রত্যাশা করতেছেন আপনাকে জনগণ ধন্যবাদ দিবে? জনগণ যে উল্টা কিছু করে নাই আপনাকে এখনো, আপনাদেরকে এখনো, এটার ব্যাপারে আপনাদের মানে থ্যাঙ্কফুল হওয়া উচিত আমাদের উপর, আমাদের জন্য, আমাদের দিকে। আপনি থ্যাঙ্কফুল হন, আপনি ধন্যবাদ প্রত্যাশা করতেছেন। আপনি দেখেন না কোথায় তাকাবেন, পুরো বাংলাদেশের দিকে একবার তাকায় দেখেন, রক্তের চকচক দাগ দেখা যায় সব জায়গায়, বাচ্চারা ধর্ষিত হয়, বর্ডারে কিলিং হয়, নারায়ণগঞ্জে আপনার দলীয় কর্মীরা ধর্ষণ করে, আপনার দলীয় কর্মীরা খুনাখুনি করে একজন আরেকজনকে মেরে ফেলতেছে। আপনি ধন্যবাদ প্রত্যাশা করতেছেন, আর এই ধন্যবাদ আমি দিতে পারতেছি না বলে আপনি বলতেছেন আমি পজিটিভ পলিটিক্স করতে পারি নাই। আমরা পজিটিভ পলিটিক্স করছি বলে আজকে আপনারা এখানে। আপনারা বললেন না যে উনাদের আউটকাম, ইটস নট উনাদের আউটকাম না, এটা উনাদের আউটকাম না। আমরা উদারতার কারণে আমরা সবসময় বলি এটা উনাদের আউটকাম, কিন্তু যখন উনারা বলতে চান না তখন আমাদেরকে বাধ্য হয়ে বলতে হয় যে এটা উনাদের আউটকাম না। উনাদের আউটকাম হলে সেটা অনেক আগে হতো। যাক, সেই বিতর্কে যাচ্ছি না। আনফর্চুনেট জায়গাটা কোথায় জানেন? তিনি বললেন আমরা 100 গুণ স্বৈরাচার হতাম। বলেছেন না, শুনছেন না? 100 গুণ স্বৈরাচার যদি আমি হতাম, তাহলে যেই জুলাই সনদে আপনারা স্বাক্ষর করলেন, যেই 8 মাস 9 মাস ধরে যেই সংস্কার কমিশনে বসে আপনারা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করলেন, যেই ম্যানিফেস্টো আপনারা দিলেন, যে 31 দফা আপনারা দিলেন, সেই 31 দফার সাথে প্রতারণা করলেন কেন? আপনারা বললেন জুলাই সনদের অক্ষর অক্ষরে পালন করবেন, সবগুলো হরফ তো খেয়ে ফেলছেন। এখন একটা হরফের কথা তো এখন মনে নেই। যদি বলি এবিসিডি বলেন পুরোটা বলতে পারবেন না, খেয়ে ফেলছেন তো অক্ষর হরফ। স্থানীয় সরকার খেয়ে ফেলছেন, স্বাধীন সচিবালয় খেয়ে ফেলছেন, এভরিথিং হ্যাজ গন। সংস্কারের কোনো বালাই নাই। 1 নম্বর পয়েন্টে দিয়ে রাখছেন 31 দফার 1 নম্বর পয়েন্ট কি ভাই? সংস্কার পরিষদ গঠন করা হইবে, আপনি সেটাও পর্যন্ত করলেন না। আপনাকে যখন জিজ্ঞেস করা হয়, আপনি তো কমিটমেন্ট করছিলেন যে একটা ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট করবেন, আপনি কমিটমেন্ট করছিলেন না? আপনাদের এই শোগুলোতেই কমিটমেন্ট নাই? ওমা, সচিবালয় নাই, গায়েব হয়ে গেল। আপনি কমিটমেন্ট করছিলেন আপনি স্থানীয় পর্যায়ের কোনো প্রশাসককে আপনি কোনো ধরনের অজুহাতে আপনি তাদেরকে করবেন না, উইথড্র করবেন না। আপনি আইন পাস করলেন তাদেরকে উইথড্র করার, কই জুলাই সনদের হরফ করতে খুঁজে পাই না আমরা। কাজে দেখেন, প্রতারণা করলে ধন্যবাদ প্রত্যাশা করবেন, আনফরচুনেটলি। ইয়েস, আমি দেখেন আমার বক্তব্য বেশি কথাটাও বলেছি। তিনি যতগুলো পজিটিভ পলিটিক্স খুঁজে পান নাই, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম
আমার প্রথম পর্বের বক্তব্য শুনে দেখেন, প্রত্যেকটা শব্দে শব্দে পজিটিভ পলিটিক্সের বার্তাটা আমরা দিয়েছি। আমরা কি বলেছি? আমরা বলেছি যে এই যে আপনারা তদারকিটা করেছেন, এই তদারকির জন্য আমরা আপনাদের প্রতি থ্যাঙ্কফুল, এটা আমরা বলেছি। কিন্তু আপনি যখন হাইপারবোল ক্লেম দিবেন, আপনি যখন বলেন ইউ ডিড দ্যাট, ভাই আমি তো মানে Okay. মিথ্যার সাথে তো আমি কম্প্রোমাইজ করতে পারি না। জি। আমার কাছে তো সেই ডাটাটা আমাকে সেটা সাপোর্ট করে না। জি, তাসিন- কাজে দেখেন জি, একটা কথা তাসিন- একটা তাসিন কথা রিয়াজ, শেষ- আমাদের শেষ একদম একটা কথা সবার বলতে শেষে চাই। দিকে, দেখেন আমরা সহযোগিতার মনোভাব 10 নিয়ে সেকেন্ড। আসি। আপনি আর ওই পলিটিক্স ছোট 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 ওই পলিটিক্স থেকে বের হয়ে আসেন ভাই। ছোট বড় কিছু নাই, দেশটাকে যদি গঠন করতে হয় তাহলে একসাথে করতে হবে। আমরা ওই পজিটিভ বার্তাটা তো আপনাকে দিচ্ছি, জি। বাট ইউ আর নট দ্যাট মাচ মানে Okay. উদার, আপনি এটা নিতে চান না। জি, তাসিন This is রিয়াজকে ধন্যবাদ। unfortunate. অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে আসি। বিএনপি সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, সময় খুব সীমিত, সময় ফুরিয়ে এসছে, এই সময়ের মধ্যে পরিবর্তন না হলে পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। কোশ্চেন ইজ, বিএনপিকে কোন কোন বিষয়ে পরিবর্তন হওয়ার আহ্বান জানাচ্ছেন এবং এই সময়ের কম এটা বলার কারণ কি? এটি মূলত বক্তব্য হয়েছে আমাদের গণভোটের রায় বাস্তবায়নকে ইস্যু করে, যেটি তাসিন রিয়াজও কিছুক্ষণ আগে বলেছেন। কারণ সরকার থেকে জনগণের তারা দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। জনগণের মূল ফোকাসিং ইস্যুটা হচ্ছে রাষ্ট্রকে সুন্দর করার জন্য গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে। তো যেই সরকার ধরুন 70% মানুষের ম্যান্ডেটকে তারা উপেক্ষা করছেন, যদি তার রাস্তায় নেমে আসে তখন সরকার থাকবে আসলে? আমাদের দায়িত্ব সেটাই, যেই 70% মানুষের রায় নিয়ে সরকার ক্ষমতায় এসে টালবাহানা করছেন, তারা গণভোটের পক্ষে তারা মতামত মানুষ কি দিয়েছেন, রাস্তায় নামতে তারা চাচ্ছে? আমাদের দায়িত্ব এখন, যেহেতু সরকার করছে না, আমাদের দায়িত্ব মানুষকে অর্গানাইজ করবো, সংগঠিত করবো সেখানে আমরা। সুতরাং যেই সরকার নিজেকে গণতান্ত্রিক দাবি করে, তারাই যখন 70% মানুষের গণভোটের রায়কে তারা বাস্তবায়ন করতে চায় না, তো সেই সরকার কখনো গণতান্ত্রিক হতে পারে না। দেখুন, সংস্কার করলে লাভ কার বলেন তো? দেশের লাভ হবে, জনগণের লাভ। কিন্তু যদি সংস্কারটা মানে না হয় তাহলে বিএনপির লাভ। বিএনপি দলীয় পরিবার কেন্দ্রে রাজনীতি থাকবে, ক্ষমতা কুক্ষিগত থাকবে, হাসিনার মতো সব জায়গাতে মানে রাষ্ট্রীয় দিকগুলো তারা অ্যাকোমোডেট করে তারা সেখানে ক্ষমতা ভোগ করার চেষ্টা করবে। দেখুন, আমরা যে বলি, যদি আপনি জুলাই সনদটাকে অস্বীকার করেন, এই অস্বীকারের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আপনি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে ফেলেছেন। যদি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হয়, বাংলাদেশে আগামী 2-3 যুগের মধ্যেও আওয়ামী লীগ রাজনীতিতে প্রাসঙ্গিক হবে না। এবং যখন আওয়ামী লীগ বুঝতে পেরেছে এই বিএনপি সংস্কার করবে না, এখন তারা তার ডানা মিলতেছে, এখন আমরা তো সেখানে আছি। তো এটার কিন্তু প্রায়চিত্ত শুধু বিএনপি নয়, বাংলাদেশকে দিতে হবে যদি তারা এটা নিয়ে টালবাহানা করে। এই জায়গায় আমরা বলেছি সময় খুব কম, সময় কাজে লাগান, হিসাব করেন, গড়ি দেখেন, সময় সেকেন্ড মিলে দেখেন। যদি সঠিক সময় কাজটা না করতে পারেন, এইভাবে জনগণ এই মাত্র 1.5 বছর আগে যারা জীবন দিয়ে ফেসিবাদকে পতপতন ঘটিয়েছে, তারা তাকিয়ে তাকিয়ে দেখবে, দেখি না ওনারা কি করেন। ভারত পুশিন করেন, আপনি কোনো বক্তব্য দিচ্ছেন না। ভারতের হাই কমিশনার 2 দেশকে এক করে ফেলবেন, অখণ্ড ভারতের স্বপ্ন দেখুন, কথা বলছেন না। তার মানে কি? বাংলাদেশের জনগণ 24-এর 5 আগস্টে যে ভারতের তাবেদারিপনা সরকার থেকে দেশকে মুক্ত করেছিল, পুশিন ইস্যু এবং ভারতীয় হাই কমিশনের বক্তব্যে নীরব থাকার প্রমাণ করে আমরা হয়তো বিপ্লব করেছি, সরকার গঠন হয়েছে, আধিপত্যবাদের গোষ্ঠীটা থেকে বাংলাদেশ এখন রয়ে গিয়েছে। সুতরাং যদি এইভাবে অবস্থান গ্রহণ করেন যে ভারত নীতি, যদি আপনি বক্তব্য সেখানে না দেন, আর এই বিপ্লবী জনগণ আপনাকে তাকিয়ে তাকিয়ে দেখবে। রুবেলের কাছে ফিরতে চাই। সুযোগ নেই। আপনি আলোচনাগুলো শুনছিলেন, বিরোধী দলের পক্ষ থেকে যেগুলো বলা হচ্ছে, পুশিন ইস্যুর কথা এসছে, আইন শৃঙ্খলার কথাটা আপনি এর আগেও বলছিলেন, এবং একটি কথা বলা হচ্ছে এত কম সময়ে আর কোনো সরকার জনবিচ্ছিন্ন হয়নি। আপনাদের মূল্যায়ন কি হবে? ধন্যবাদ। এখন জনবিচ্ছিন্ন বলতে কি বোঝায় সেটাও একটা বিষয় আর কি। মানে ধরেন আপনি ফেসবুকের কয়েকজনের কন্টেন্ট দেখে যদি মনে করেন সরকার এটা থেকে সবচেয়ে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, এটা কিভাবে ওনারা মাপলেন সেটা তো আমি জানি না, ফলে কথাটা বলতে পারছি না। তারপরে জুলাই সনদ প্রসঙ্গে বললেন, জুলাই সনদ কে অস্বীকার করেছে সেটাও আমি এখনো জানি না। এখনো পর্যন্ত যারা জুলাই সনদ স্বাক্ষর করেছে, জুলাই সনদ স্বাক্ষর করেনি এনসিপি, আর বাকিরা তো সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছে। এনসিপি ওইখানে শর্ত সাপেক্ষে স্বাক্ষর করেছে, অর্থাৎ মানে জুলাই সনদ আসলে সত্যিকারের অর্থে যা জুলাই সনদ হয়েছে সেটা স্বাক্ষর করে নাই এনসিপি। হ্যাঁ, ফলে এইগুলো নিয়ে যখন কথা বলবেন তখন তো বলতে হবে জুলাই সনদ অন্য কেউ তো অস্বীকার করে নাই। ধরেন সংস্কারের প্রশ্ন এবং সংস্কার হতে হবে, সংস্কারকে করতে হবে, এই বিষয়ে এই যে বাজেট যে প্রণীত হলো, বাজেটের যে জায়গা এখানে দেওয়া হলো, সেইখানেও কিন্তু আছে যে এই সংস্কারগুলো জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং অন্যান্য খাতের যে সংস্কার সেগুলো করা হবে।
এবং বাংলাদেশে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে, যেমন ধরেন ব্যাংক থেকে টাকা উত্তোলনের হঠাৎ হিড়িক পড়ে গেল। উনি বললেন যে মানে কি বলে যে যেদিন অর্থমন্ত্রী বললেন যে বিএনপির হাতের ব্যাংক নিরাপদ, সেদিন থেকে এটা শুরু হলো। আমি তো খুব ভালো মতো দেখছি যে এটার যদি পুরো প্রক্রিয়াটা যদি আপনারা দেখেন, তাহলে পুরো প্রক্রিয়াটা দেখলে দেখবেন যে একটা ব্যাংকের চেয়ারম্যান হয়েছে, এরপরে ব্যাংক থেকে সব টাকা উত্তোলন করা শুরু হয়ে গেল। টাকা খালি করে ফেলতে হবে, ব্যাংক দরকার হলে ধ্বংস করে দিয়ে হলেও আমার অধিকার, মানে আমার যে ওইখানে স্টেক, সেটা রক্ষা করতে হবে। এটা করলেন কারা? এবং এটা অন্য কোনো ব্যাংকের, সারা দুনিয়ায় অন্য কোনো ব্যাংকে এরকম কোনো উদাহরণ আছে যে একজন চেয়ারম্যানের মানে পরিবর্তন কিংবা একজনের বোর্ডের অন্য আরেকজনের পরিবর্তন, এর ফলে সবাই গ্রাহক টাকা তুলে ফেলতেছেন? ব্যাংক তো আসলে তার ভবিষ্যৎ কি? যেমন বাংলাদেশে এমনকি যদি এটাও বলেন যে যখন আসলে এখানে এস আলম ইসলামী ব্যাংক দখল করেছিল, তখনও তো টাকা তোলা হয় নাই। তার মানে এটা তো একটা সুনির্দিষ্ট পলিটিক্যাল তাসিন রিয়াজের একটা প্রশ্ন, তাসিন রিয়াজের একটা প্রশ্ন আছে চাপিয়ে দেওয়া মাঝে, হচ্ছে, একটু এবং শুনবেন। আর্থিক জি, খাতকে যে তাসিন। পলিটিসাইজ করার যে রাজনীতি, এই রাজনীতি রুবেল ভাই, জি রুবেল ভাই, তাসিন, আমার খুব সংক্ষেপে। স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে যে জুলাই সনদে একেবারে কোনো ধরনের ডিসেন্ডিং ছিল না বিএনপিরও, যে একটা ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট হবে বিচার বিভাগের জন্য। এই সেক্রেটারিয়েট তো হলো না, তাহলে কি জুলাই সনদ মানা হলো না? এটার ব্যাপারে একটু আপনার অবস্থানটা জানাবেন। আর আপনারাও এটার ব্যাপারে খুবই মানে একসময় আগ্রহী ছিলেন, এখন আপনার ব্যক্তিগত অবস্থানটাও আপনি, আপনার দলগত অবস্থানটাও জানেন, বিএনপির জি, অবস্থানটাও একটু আপনার জানান। কোশ্চেনটা পাওয়া গেছে। আবুল হাসান রুবেল, খুব সংক্ষেপে। হ্যাঁ, এখন বলেন। না, আমি প্রশ্নটা করেছি খুব স্পেসিফিক। জুলাই সনদের ওয়ান অফ দি কি কমিটমেন্ট ছিল বিচার বিভাগের জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট হবে। এখন ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েটটা হচ্ছে না, এটা আপনারা সংসদেও এটা আইন হিসাবে পাশ করা হয়েছে এবং এটা অলরেডি বিচার বিভাগে ঝুলানো হয়েছে। যেখানে সেক্রেটারিয়েট হয়ে গিয়েছিল সেটাকে আবার বন্ধ করা হয়েছে। এখন এটা কি জুলাই সনদের বিপরীতে, একেবারে বিপরীত অবস্থান কিনা? একেবারে খুব স্পেসিফিক কোশ্চেন। ইয়েস, উত্তরে যাই। আমার স্পেসিফিক উত্তর হচ্ছে যে জুলাই সনদের ভিত্তিতে, এই জুলাই সনদের, আপনি যদি জুলাই সনদ ঠিক মতো দেখেন, তাহলে এই যে জুলাই সনদে এরকম কোনো স্পেসিফিক এর কথা নাই, কিন্তু জুলাই সনদের ভিত্তিতে আসলে একটা নেভার করতে হবে। ভাই, এবং objection, জুলাই সনদ objection, যখন এটা মিথ্যাচার করা হচ্ছে। সম্পূর্ণভাবে হবে, রুবেল ভাই, তখন এরকম একটা স্পেসিফিক সচিবালয় করতে হবে। Never এই ever, বিষয়ে never ever। আপনি আমার কথা শেষ করতে দেন। হ্যাঁ, আমার কথাটা শেষ করতে দেন। যে জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে নতুন করে এই সচিবালয় করতে হবে, সেটা আমি মনে করি। এবং আমার আমরা এই কোশ্চেন, আমরা রুবেল ভাইয়ের উত্তরটা পেয়েছি, আমরা হাসান জাফির তুহিনের কাছ থেকে যদি এই উত্তরটা নেই। জি, আমরা তুহিনের কাছ থেকে উত্তরটা নেই। সময় তো খুব বেশি নাই। জি জি, একদম 1 মিনিট আছে। এক মিনিটের মধ্যে তো আমি কি উত্তর দিব? উনি বললেন যে আমাদের 3 মাসে 3.5 মাসের কর্মকাণ্ডে আমরা জনগণের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছি, তাই না? তা ভালো কথা, একটু অপেক্ষা করেন, আগামী নির্বাচন তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। আমরা গণবিচ্ছিন্ন হয়ে গেলে তো আপনারা এখন সেকেন্ড পার্টি, লিডিং পার্টি, আপনারা ক্ষমতা আসবেন, মুখে হাসি থাকবে, স্বপ্ন থাকবে, বাংলাদেশকে ই করবেন, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন, ভালো কথা। আর একটি কথা হচ্ছে যে আপনি পুলিশের কথা বলেছেন, আপনি যে বেশ কয়েকটি রক্তপাতের কথা বলেছেন, মার্ডারের কথা বলেছেন, ধর্ষণের কথা বলেছেন, তার একটি বড় অংশ কিন্তু পুলিশ করেছে। এই যে গত 17 বছরে যে পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে, বা 2 লক্ষ পুলিশের মধ্যে একটা বড় অংশ তো রয়েছে তারা গত সরকারের ফ্যাসিস্টদের আমলে। রাতারাতি তাদেরকে তো এখানে স্যাক করা যাচ্ছে না। পাশাপাশি গুপ্তভাবে ওনাদের রাজনীতির একটা বড় অংশ ঢুকে পড়েছে। এই যে পুলিশ বাহিনী, তার 90% এই গুপ্ত বাহিনীর, জামাত ইসলামের এবং আওয়ামী লীগের, তাদের দ্বারা এত রাতারাতি এত ভালো পরিবেশ সৃষ্টি করা প্রত্যাশা করা ঠিক না। আর আমরা বিএনপির মতো উদার দল, উদার রাজনৈতিক দল বাংলাদেশে দেখেন, একটা উদাহরণ দেন যে এরা ক্ষমতায় গিয়ে ওনাদের তো প্রকৃত চিত্র এখন পাওয়াই যায়নি, একবার ক্ষমতায় আসেনি। জাতীয় পার্টি ক্ষমতা, বিএনপি ক্ষমতা এসেছে, আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, এইসব দল ক্ষমতা এসেছে। একবার যদি আসা যায়, মানে বিরোধী থেকে যে কথাবার্তাগুলো বলেন, এই যে আমি বলেছে সময় দেওয়া হবে না, সময় দেওয়ার কে? হুয়ারিউ জামাতের আমির কি সময় দেবে? বিএনপি ক্ষমতায় থাকবে কি না থাকবে? বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে তারা রায় দেবে, ক্ষমতা থাকবে না। আপনি বলার কি? আপনি তো সংবিধান লঙ্ঘন করছেন, অর্ডার করছেন, সন্ত্রাস করছেন, আপনার অন্যায় করছেন। আপনার কি নামানো কে? আপনারা নামানো কে? আপনারা ক্ষমতা থাকতে দেবেন না? হুয়ারি আপনি বলার কে? এসব কথাবার্তা বলে আমি তথ্য করছেন। আমাদের শেষ করতে হবে, আমাদের শেষ করতে হবে। জুলাই সনদ থেকে পরে শুনাইতে পারবো না, জুলাই সনদের এই বিষয়টা অলরেডি সেটেল। এটা আমরা জানি যে বিচার বিভাগ আলাদা সচিবালয় হবে, এটাই কিন্তু আলোচনায় ছিল। জি, হাসান জাফির তুহিন, অ্যাডভোকেট আতিকুর রহমান, আবুল হাসান রুবেল এবং তাহসিন রিয়াজ, আপনাদের 4 জনকেই আজকে অনেক ধন্যবাদ। আচ্ছা, 5 সেকেন্ড। জামাতে ইসলাম, এনসিপি, তাদেরকে ক্ষমতা
যার সাথে ওনার কত উদার হতে পারে, কত সুশাসন দেয়, কত আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালো যাবে, জি, আগামীতে জি, সেই সুযোগ পেলে ওনারা দেখাবে। জি, ক্ষমতার আপনার বাইরে থেকে বক্তব্যটা অনেক কিছু পেয়েছি। বলা যায়। দর্শক, রাজনীতির কোনো শেষ নেই, আমরা শেষ করছি আজ এখানেই। আমাদের দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক একই সময়। থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গেই।